আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের দাবি। যৌক্তিক সময় আসলে কতদিন তা অন্তর্বর্তী সরকারই নির্ধারণ করবে বলছেন বিএনপি নেতারা। সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি, আরও 5 জনের প্রাণহানি, আশ্রয় কেন্দ্রে জায়গা হচ্ছে না সবার। ভ্যানে মরদেহের স্তূপের ভাইরাল ভিডিওটি আশুলিয়ার, নিখোঁজদের স্বজনেরা যেন বাকরুদ্ধ। আমার ছেলে ওর মধ্যে তো পাইছে, আমার ছেলে যারা এভাবে মারছে মর্মান্তিকভাবে, আমি তার হত্যাকাণ্ডের বিচার চাই। প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে রাজনৈতিক দলগুলো। শনিবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় তাঁর সঙ্গে বৈঠকের পর এই কথা বলেন দলগুলোর নেতারা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালেরও দাবি জানান তারা। রাষ্ট্র সংস্কারের যে লক্ষ্য নিয়ে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার, তার স্বরূপ কেমন হবে তা নিয়ে আলোচনা করতে পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তারই ধারাবাহিকতায় শনিবার বেলা 3টা থেকে শুরু হয় বৈঠক। প্রথম বৈঠক হয় সমমনা 7টি ইসলামী দল ও সংগঠনের সঙ্গে। আগামী নির্বাচনের আগেই সরকার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, আইন আদালত ও নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর আমূল সংস্কারে নিজেদের প্রস্তাবনা তুলে ধরেন তারা। এছাড়া রাষ্ট্র ও সরকার প্রধানের ক্ষমতার ভারসাম্য আনা এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার দাবিও তুলে ধরে কয়েকটি রাজনৈতিক দল। প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে ক্ষমতা কুক্ষিগত করে রাখার যে একটি আয়োজন, যেখান থেকেই মূলত স্বৈরতন্ত্রের উদ্ভব, সেই জায়গাটায় যেন ভারসাম্য তৈরি করা হয়, সাংবিধানিক প্রস্তাবনা আনার প্রস্তাব করা হয়েছে। সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের যে ধারাটি ছিল সেটি বাতিল করা হয়েছে, সেটিকে যেন আবার পুনর্বহাল করা হয়। 2014-18-24 যে প্রহসনমূলক যে নির্বাচন জাতীয় এবং এই নির্বাচনগুলো উঠে নেওয়ার ব্যাপারে যারা নাকি প্রশাসনে দায়িত্ব পালন করেছে এবং যারা নাকি বিভিন্ন মিডিয়া সহ সর্বত্র যারা নাকি তাদের সহযোগিতা করেছে, একটা নির্ভরযোগ্য প্রশ্নবিদ্ধ ছাড়া কমিশন গঠনের মাধ্যমে এই অন্যায়কারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা। তারা রোডম্যাপ যখন ঘোষণা করবে যে আমরা এই কাজগুলো করতে চাই, তখন স্বাভাবিকভাবে সময়গুলো সবাই দেবে। আমরা মনে করি যৌক্তিক সময় লাগবে। বেলা 4:30টার পর থেকে রাত 8টার মধ্যে এলডিপি, জাতীয়তাবাদী সমমনা দল, জাসদ, গণফোরাম ও জাতীয় পার্টির সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরিতে পর্যায়ক্রমে সব স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরামর্শ দেয় দলগুলো। ওনারা যদি বেশি সময় নেয় তাদের পক্ষে সরকার পরিচালনা করা সম্ভব হবে না। একটা রূপরেখা প্রদান করার জন্য আমরা বলেছি এবং আমরা বলেছি যে একটা নির্দিষ্ট সময় আপনারা যদি অ্যানাউন্স করে দেন কি 9 মাস পরে নির্বাচন হবে, তাহলে রাজনৈতিক দলগুলি তাদের কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আপনাকে বিরক্ত করবে না। আমরা আশা করি যে সমস্ত কাজগুলি নির্বাচিত সরকার করতে পারে না, সেই কাজগুলি আপনারা করবেন। যেমন কনস্টিটিউশনের 15th অ্যামেন্ডমেন্ট বলছে, 15th অ্যামেন্ডমেন্টে যাতে বাতিল করা হয় সেটা আমরা এখানে উল্লেখ করেছি। তারপরে বিচার বিভাগের যেটা রিফর্ম করা, বিশেষ করে উচ্চ আদালতের। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বলেছি যে আপনি অবশ্যই এই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেবেন। বিশেষ ট্রাইব্যুনাল করে জুলাই হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ের মধ্যে শেষ করারও দাবি জানায় রাজনৈতিক দলগুলো। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। সংবিধান নতুন করে লেখা হবে নাকি সংশোধন হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বৈঠক শেষে সাংবাদিকদের এই সব জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও বলেন, সব দলের কাছে প্রধান উপদেষ্টা জানতে চাইছেন দলগুলো আসলে কি চাইছে। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, সরকারের রূপরেখা, নির্বাচন ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কি হবে তা জানতে চেয়েছে রাজনৈতিক দলগুলো। আগামীর বাংলাদেশের রূপরেখা কি হবে তা দ্রুত জাতির সামনে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। একটা রূপরেখা তো সামনে উনি দিবেন, তো তার আগে সবার সাথে উনি মত বিনিময় করছেন। এরপরে আপনার জানা সামনে আরো তো কথা হবে। প্রথমে তো এটা শেষ হচ্ছে না, এর আগে যেহেতু কথা হয়েছে, যেমন বিএনপির সাথে কথা হয়েছে, ওইটারই কন্টিনিউশনে এই পার্টিগুলোর সাথে কথা হবে। মাননীয় উপদেষ্টাও আশাবাদ ব্যক্ত করেছেন যে সবার সাথে মিলে সবগুলো রাজনৈতিক সংগঠন এবং রাজনৈতিক
প্ল্যাটফর্মকে সাথে নিয়ে উনি বাংলাদেশের আগামীর যে রাষ্ট্র সংস্কার এবং এর রূপরেখা উনি খুব শীঘ্রই উপস্থাপন করবেন। নির্বাচন ইস্যুতে একটি যৌক্তিক সময়ের কথা বলছে বিএনপি, কিন্তু সেই যৌক্তিক সময় মানে কত দিন বা কত মাস? বিএনপি নেতারা বলছেন এটা অন্তর্বর্তী সরকারকেই নির্ধারণ করতে হবে। এই নিয়ে কালক্ষেপণ হলে অসন্তোষ সৃষ্টির আশঙ্কাও করছেন তারা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সমাবেশ থেকে দ্রুত নির্বাচনের তাগিদ দেয় বিএনপি। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে এমন আলোচনাও ওঠে বিভিন্ন মহলে। শুরুতে 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি করলেও নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে একটা যৌক্তিক সময় দিতে হবে বলে জানায় বিএনপি। অবশ্য এরই মধ্যে দলের কোনো নেতা এই সরকারকে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বানও জানিয়েছেন। তারা বলছেন একটি মহল চায় অনির্বাচিত সরকারই ক্ষমতায় থাকুক, এজন্যই নির্বাচনী রোডম্যাপ জরুরি। দেশের সুশীল সমাজে কিছু মানুষ, কিছু রাজনৈতিক দল যাদের ভোটের মাঠে তাদের কোনো অবস্থান নেই, তারা চায় যে অনির্বাচিত সরকারই থাকুক। এই জন্যে বিএনপি মনে হয় যে নির্বাচনের রোডম্যাপ চেয়ে একটা মহা অন্যায় করে ফেলেছে এমন ভাবসাব দেখা যায়। কিন্তু 16টি বছর আমাদের কত মানুষ জীবন দিয়েছে, কত নেতাকর্মী আত্মাহুতি দিয়েছে, কত নেতাকর্মী গুম হয়েছে। যারা এইসব সমালোচনা করে তাদের তো তেমন কোনো ক্ষতি হয়নি। দীর্ঘমেয়াদী বা স্বল্পমেয়াদী এই বিতর্কে আমরা যাব না। আমরা যেটি দেখব সেটি হচ্ছে এই সরকার যে আশা আকাঙ্ক্ষা, উৎসাহ উদ্দীপনা এবং বিশ্বাস নিয়ে মানুষ যাদের উপর আস্থা রেখেছে, আমরা দেখব এই সরকার সেইভাবে মানুষের বিশ্বাসে কতটুকু মর্যাদা, কতটুকু মূল্যায়ন করছে সেটাই মানুষ দেখবে। নির্বাচন ইস্যুতে যৌক্তিক সময়ের দীর্ঘসূত্রিতা হলে অসন্তোষ দেখা দিতে পারে বলেও মনে করেন বিএনপি নেতারা। আমাদের নীতি নির্ধারণী পরিষদ ফিল করবেন ইয়েস দিস ইজ দি টাইম, ডেফিনেটলি আমাদের দল সেই কর্মসূচি সামনের দিকে প্রকাশ করবে। আশা করব যে প্রফেসর ইউনূস একজন সহজ সরল সৎ ব্যক্তি, তিনি নিশ্চয়ই একটা যৌক্তিক সময়ে নির্বাচনের ব্যবস্থা করবেন। এত বিশাল বাংলাদেশে এই ধরনের একটি অনির্বাচিত সরকার হস্তক্ষেপ করে সব দোষ ত্রুটি থেকে মুক্ত রাখতে পারবে জাতিতে, এটা আমরা মনে করি না। রাষ্ট্রীয় সংস্কার ইস্যুতে বিএনপির সংহতি আছে জানিয়ে দলটির নেতাদের দাবি সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ষড়যন্ত্রকারীদেরও প্রতিহত করতে হবে। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে নির্বাচনের পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে কুমিল্লা লালমাই উপজেলার ছোট শরীফপুর এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে গিয়ে এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, চাঁদাবাজদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। দলের নাম ভাঙিয়ে যদি কেউ চাঁদাবাজি করতে চায় তবে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। এই নতুন সরকার, একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে, তাই না? আগে ভাগে বেশি কথা বলা ঠিক হবে না, কিন্তু দ্রুত তার সঙ্গে জনগণের যে দাবি, জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে। ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য একটা মহল কাজ করছে অত্যন্ত সচেতন ভাবে। আমাদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। যদি কাউকে দেখেন যে চাঁদাবাজি করছে বা দখলদারি করছে, তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অথবা আপনারা আমার বিরুদ্ধে দেবেন। এবার বন্যা প্রসঙ্গ। দেশের 11 জেলায় বন্যায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 59 জনে। সর্বোচ্চ 23 জন মারা গেছে ফেনীতে। পানি নামতে থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে দুর্গম এলাকায় এখনও ত্রাণ না পৌঁছানোয় সংকটে আছেন ওই সব জায়গার বাসিন্দারা। লক্ষ্মীপুরে বন্যার চিত্র তুলে ধরছেন আসিফ জামান। পানির মধ্যে ঢেউ খেলা, আমরা কলের পানিটাও খাইতে পারি না, এরকম বড় কষ্ট আইতে আছে। আশ্রয়কেন্দ্র ছোট তো, এই জন্য আশ্রয়কেন্দ্রতে মানুষ বেশিরভাগ আইতে পারে না। 10-12 ফ্যামিলি আসি দিয়ে আমরা অনেক কষ্টতেই আছি।
লক্ষ্মীপুর সদরের অলিপুর গ্রামে রয়েছি। এটি সদর থেকে খুব বেশি দূরে এমনটি বলা যাবে না। রাস্তাঘাট তলিয়ে যাওয়ার কারণে এখানে নৌকাই আসলে একমাত্র যান, কিন্তু সেটিও খুব অপ্রতুল। লক্ষ্মীপুর আবিরখিল গ্রামের সালমা আক্তার, তিনি বেঁচে থাকার শেষ চেষ্টাটুকু করে যাচ্ছেন তার নিজ ঘরে থেকেই। বিছানার উপরে উঠিয়েছেন সিলিন্ডার, আর পড়ার টেবিলের উপর উঠেছে চুলা। এক দুর্বিষহ জীবন। কখনো ভাবেননি এতটা নির্মম ভাবে বেঁচে থাকতে হবে তাদের। আশ্রয়গঞ্জে গেছি, ওখানে থাকার মতো কোনো পরিবেশ নেই, থাকার জায়গাও নেই, এই কারণে বাসাতে আছে আর কি। মূল সড়কের পানির পরিমাণ প্রায় কোমর সমান, যে কারণে এই এলাকাগুলোতে ত্রাণ নিয়ে আসলে কেউ পৌঁছান না সেভাবে। এখানে দুটি স্কুলে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এই গ্রামের পার্শ্ববর্তী স্থানে, কিন্তু সেটিতে জায়গা সংকুলন এতটাই অপ্রতুল যে আসলে সবার আশ্রয় দেওয়া সম্ভব না। এই এলাকাগুলোতে ত্রাণ পর্যাপ্ত আসে না। আশ্রয় কেন্দ্রে পানি উঠে গেছে গা, তারপরে কি ইট দিয়া মানে রুমের দরজায় বাঁধ দিছে, আর টয়লেট ডুবে গেছে, মানুষ এই কারণে আসতে চাচ্ছে না। অনেকে এই পানির ভিতরে বাস করতেছে, ঘরে আছে, অনেক পরিবার আছে। বন্যার পানিতেই চলছে নিত্যদিনের কাজ কারবার। ঘর সমান পানি, তাই সেখানেই নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো ধোয়ার কাজ এখানেই হচ্ছে। বিশুদ্ধ খাবার পানির সংকট রয়েছে, সেটির সংস্থান করতে যেতে হচ্ছে বেশ দূরে। লক্ষ্মীপুরে 185টি স্থায়ী আশ্রয় কেন্দ্রের বাইরে সকল বিদ্যালয়কেই এখন আশ্রয় কেন্দ্র হিসাবে বিবেচনা করা হচ্ছে। সেখানে যে পরিমাণ মানুষ আশ্রয় নিয়েছেন, তবে তার চেয়ে বেশি মানুষ রয়েছেন এখনো পানিবন্দী নিজ গৃহে। সবাই বলছেন যে এই জেলার বাসিন্দা 8 লাখের উপরে, তবে আশ্রয় কেন্দ্রে আশ্রয় পাবেন মাত্র 2 লাখ মানুষ। বাকিরা অসহায় জীবনযাপন করছেন এবং একইভাবে ত্রাণ সমন্বয় না হওয়ার কারণেও বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে এই জেলার বাসিন্দাদের। আসিফ জামান, দীপ্ত সংবাদ, লক্ষ্মীপুর। দেশের সকল প্রধান নদ নদীর পানি বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দুপুরে রাজধানীতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদি হাসান। আগামী 48 ঘন্টা দক্ষিণ পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও জানান তিনি। 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলের কথা বলি, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, পূর্বাঞ্চল, কুমিল্লা, ফেনী, দক্ষিণ পূর্বাঞ্চল, যেমন চট্টগ্রাম আছে, বান্দরবান, খাগড়াছড়ি, ওই সকল অঞ্চলে আগামী 48 ঘন্টায় তেমন কোনো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই এবং দেশের উজানে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। তো আগামী 48 ঘন্টা পর্যন্ত দেশের সকল প্রধান নদ নদীর সমূহের পানি সমতল হ্রাস অব্যাহত থাকবে এবং আগামী 48 ঘন্টায় তেমন কোনো বন্যা ঝুঁকি নেই। বন্যা কবলিত নোয়াখালীর অন্তত 2 লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে। তবে তাদের মাঝে দেখা দিয়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, পেটে ব্যথা সহ নানা রোগের প্রকোপ। অস্বাস্থ্যকর পরিবেশ ও দৈনন্দিন কাজে নোংরা পানির ব্যবহারই এর অন্যতম কারণ বলে জানিয়েছেন চিকিৎসকরা। বন্যায় নোয়াখালীর বেশিরভাগ আশ্রয় কেন্দ্রের সেপটিক ট্যাঙ্ক তলিয়ে যায়। এতে সহজেই বর্জ্য মিশছে পানিতে, আর সেই পানি দিয়েই চলছে ধোয়া ও রান্নার কাজ। কেউ কেউ করছেন গোসল। এছাড়াও বন্যা দুর্গতদের চাপ বেশি থাকায় একই রুমে গাদাগাদি করে থাকতে হচ্ছে 25-30 জনকে। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে আশ্রয় কেন্দ্রে ওঠা মানুষগুলো। বিশেষ করে নারী ও শিশুদের ঝুঁকির হার সবচেয়ে বেশি। আমার ছেলেটার আজকে দীর্ঘদিন থেকে পাতলা পায়খানা, বমি, জ্বর, ডাক্তারের কাছে নিতে পারছি না পানির জন্য। সেফটি ট্যাঙ্কিতে যে ময়লাটা বাড়ি আসে, ওই ময়লার পানি থেকে আমরা আবার চাল দিতে হয়, চাল দিয়ে বাচ্চা করে খাওয়াই, তো আমরা নিজেরাও খাইতে হয়। এখানে একটা মাত্র বাথরুমে ছোট বড় সবাই এখানে গোসল করতে হয়, কিন্তু দেখেন সব বাচ্চারা সুস্থ নয়, আমরা অসুস্থ না। 100 জন 90 জন মানুষ একটা বাথরুম ব্যবহার করি। আমার নাতি দীর্ঘদিন আজ অসুস্থ, ডাক্তার দেখাইতাম পানি কান জিল্লাই। কোনো ইউনিয়নে বা কোনো বাসায় বা বাড়িতে
কারো যদি ডায়রিয়া হয়ে থাকে আমাদের 24 ঘন্টা হসপিটাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খোলা আছেন। আমরা 24 ঘন্টায় সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি এবং দিয়ে যাচ্ছি। যখনই পানিটা আস্তে আস্তে শুকাবে, ডায়রিয়ার পরিমাণ আরও বাড়বে, সে মোতাবেক আমরা আসলে প্রস্তুত আছি। শুধু স্বাস্থ্য সুরক্ষাই নয়, বন্যা কবলিত এলাকায় খাবারের তীব্র অভাব রয়েছে। কোনো রোগ ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ার আগে প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি সাধারণ মানুষের। দীপ্ত, বার্তাকক্ষ। সম্প্রতি ভ্যান ভর্তি মরদেহের একটি বিভৎস ও লোমহর্ষক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঢাকার আশুলিয়া এলাকার বলে নিশ্চিত করেছে এএফপি ফ্যাক্ট চেক নামের একটি প্রতিষ্ঠান। এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে ছাত্র জনতা আন্দোলনে নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের হাহাকার আরও বেড়েছে। ভ্যান ভর্তি নিথর দেহের উপর ছুঁড়ে ফেলা হচ্ছে আরও একটি মরদেহ। এগুলো একটি পরিত্যক্ত ব্যানার দিয়ে ঢেকে দিচ্ছেন মাথায় হেলমেট ও ভেস্ট পরা কিছু পুলিশ। হৃদয় বিদারক এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশ্ন উঠেছে মরদেহগুলোর পরিচয় নিয়ে। স্পষ্টই বোঝা যায় ভ্যান ভর্তি মরদেহগুলোর আশপাশে যারা রয়েছেন তারা প্রত্যেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এখন বিষয় হলো কোথায় এই নৃশংস ঘটনা ঘটেছে আর এই পুলিশ সদস্যই বা কারা। ভিডিওতে ভ্যানে তোলা কয়েকটি মরদেহের স্তূপের পাশে পুলিশকে হাঁটাহাঁটি করতে দেখা গেছে। এর মধ্যে শনাক্ত করা হয়েছে একজনকে। তিনি ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের এক পরিদর্শক। বার্তা সংস্থার এএফপির ফ্যাক্ট চেকের এক সংবাদকর্মী নিশ্চিত করেছেন ঘটনাটি গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন আশুলিয়া থানার আশপাশেই ঘটেছে। স্থানীয়রাও বলছেন একই কথা। ফ্যাক্ট চেকের সূত্র বলছে, ভাইরাল এই ভিডিওতে যে দেয়ালের পাশে স্তূপ করা মরদেহের ভ্যানটি রাখা ছিল সেই দেয়ালের একটি পোস্টারই বলে দিচ্ছে আশুলিয়ার এই জায়গাটিতেই সেদিন ঘটেছিল এমন বর্বরতা। হ্যাঁ, ভিডিওটা এই জায়গায় গুলি তো ঝড়ের মতো একেবারে গুলি হয়েছে বাতাসের মতো। এখন ভেতরে তো ভয়, যার মনে ভেতরে আছি, কাক কোথায় কখন লেগে যায়। কেন আসলে থানার সামনেই এখানে পোলাপান মাইরিয়া পরে গাড়ির ভিতরে তুইলি আবার আগুন দিয়ে পুড়ছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে নিখোঁজ শিক্ষার্থীদের স্বজনদের হাহাকার আরও বেড়ে গেছে। তাদের দাবি এসব মরদেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। লাশগুলো পোড়ানো হয়েছিল, তার মধ্য থেকে আমার ছেলের লাশ আমার শনাক্ত হয়েছিল ওর ভার্সিটির আইডি কার্ড দেখে। ও সিটি ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি করতেছিল, প্রথম বর্ষের ছাত্র। আমার ছেলে যারা এভাবে মারছে মর্মান্তিকভাবে, আমি তার হত্যাকাণ্ডের বিচার চাই। আমার একমাত্র ছেলে, একটাই ছেলে ছিল, সে ছেলের মুখ দুনিয়া থেকে তারা তুলে দিচ্ছে, তাদের বিচার চাই আমি। গত 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে সাভার ও আশুলিয়ায় নিহত হয় 75 জন। দীপ্ত, বার্তাকক্ষ। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। হ্রাসকৃত মূল্য আজ রাত 12টা থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি 106 টাকা 75 পয়সা থেকে 1 টাকা 25 পয়সা কমানো হয়েছে। এতে ডিজেল ও কেরোসিনের দাম পড়বে 105 টাকা 50 পয়সা। একই সঙ্গে পেট্রোলের দাম লিটার প্রতি 127 টাকা থেকে 6 টাকা কমিয়ে 121 টাকা এবং অকটেনের দাম 131 টাকা থেকে 6 টাকা কমিয়ে 125 টাকা নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গত মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু হয়। সেই হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। তবে আগস্ট মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। টানা 3 মাসের নিষেধাজ্ঞা শেষে কাল থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। এরই মধ্যে পর্যটক বরণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সুন্দরবনের উপর নির্ভরশীল ট্যুর অপারেট সহ পর্যটন সংশ্লিষ্টরা। সুন্দরবনে মাছ সহ সকল বন্যপ্রাণীর প্রজনন মৌসুম হওয়ায় গত 1 জুন থেকে নদী, খালে মাছ আহরণ ও পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। টানা 3 মাসের নিষেধাজ্ঞা শেষে কাল থেকে খুলে দেওয়া হবে পৃথিবীর বৃহত্তম এই ম্যানগ্রোভ বন। এরই মধ্যে পর্যটকদের জন্য প্রস্তুত রাখা হয়েছে সুন্দরবনের করমজল, দুবলা, কচিখালী, কটকা, হারবাড়িয়া ও হিরন পয়েন্ট সহ সকল পর্যটন কেন্দ্র।
ঘূর্ণিঝড় আসনার প্রভাবে পাকিস্তানের উপকূলীয় অঞ্চলে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে, তবে ঘূর্ণিঝড়টি উপকূল থেকে দূরে সরে যাচ্ছে। শনিবার ঝড়টি করাচি থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে সরে গেছে বলে জানিয়েছে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর। এদিকে আরব সাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি এখন শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে এটি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের উপকূলে আছড়ে পড়বে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আসনার প্রভাবে গুজরাটের জামনগর, সুরাট সহ অনেক এলাকায় বন্যা দেখা দিয়েছে। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের খার্কিভ শহরে একটি খেলার মাঠে রুশ হামলায় শিশু সহ 7 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 59 জন। শুক্রবার ইউক্রেনের বিমান বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মিকোলা ওলেশচুককে বরখাস্ত করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর কয়েক ঘন্টা আগে খার্কিভে এইসব হামলার ঘটনা ঘটে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় 6,40,000 শিশুকে পোলিও টিকা দেবে জাতিসংঘ। স্থানীয় সময় রোববার থেকে এই টিকাদান কর্মসূচি শুরু হবে। এই সময় গাজার কিছু নির্দিষ্ট এলাকায় দৈনিক 8 ঘন্টা করে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে হামাসের এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার পশ্চিম তীরে অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয়। ইসরায়েলের দাবি, নিহত ব্যক্তির নাম ওয়াসেম হাজেম, তিনি জেনিনে হামাসের প্রধান ছিলেন। পূর্বাচলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দ্য বোটের জন্য বরাদ্দ করা জমি দেখতে গিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বোর্ডের দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যস্ত সময় কাটছে ফারুক আহমেদের। এরই অংশ হিসেবে শনিবার পূর্বাচলে যান তিনি। সাথে ছিলেন বিসিবির পরিচালক আকরাম খান, নাজমুল আবেদিন ফাহিম এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী। 37 একর জমি দেখে অগ্রাধিকার ভিত্তিতে 2টি খেলার মাঠ বানানোর কথা বলেছেন বিসিবি সভাপতি। স্টেডিয়ামের নাম ও নকশাও যে বদলে যাবে জানিয়েছেন সে কথাও। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সাবেক ফুটবলাররা। অন্যথায় বাফুফে সভাপতিকে ক্রীড়াঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা। আন্দোলন কর্মসূচিতে সমর্থন জানিয়েছে ফুটবল সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন। দুর্নীতি হটাও ফুটবল বাঁচাও ব্যানারে শনিবার সকালে বাফুফে ভবনের সামনে আন্দোলন শুরু করেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও সংগঠকরা। দেশের ফুটবলে সর্বোচ্চ সংস্থার সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ দাবি করেন তারা। সভাপতির পদত্যাগ সহ যে কমিটির সবাই পদত্যাগ করে আমরা নতুন নির্বাচনে যাব। সেক্রেটারির 2 বছরের সাসপেন্ড, সালাম মুর্শিদির এগেইনস্টে 15 লক্ষ টাকার জরিমানা। এই নেককার ঘটনা এই পৃথিবীতে বাংলার ফুটবলে কোনোদিন এই ঘটনা ঘটে নাই। গত 4টি নির্বাচন পাতানোভাবে হয়েছে। এই কাউন্সিলরদের নৈতিকতা বিরোধী কাজ করিয়ে তাদেরকে নির্বাচিত করেছে। পরিবর্তন চাই, সোজা কথা। এই দুর্নীতিবাজদের বিতাড়িত করতে হবে। সালাউদ্দিনের পাশাপাশি ফুটবল ফেডারেশনে মাহফুজা আক্তার কিরণের প্রভাবও অনেক। দেশে নারী ফুটবলারদের চাওয়া সভাপতির পাশাপাশি নারী ফুটবল উইংয়ের এই কর্মকর্তার বিদায়। সালাউদ্দিন সাহেবের পতনের সাথে যে কিরণবালা থাকে, সে কোন যোগ্যতা এখানে থাকে? সে কি কোনো খেলোয়াড় নাকি কোনো এডুকেটেড পারসন স্পোর্টস লাইনে? সে আমাদেরকে ইগনোর করে, কখনো এখানে আসলে খুব খারাপ ব্যবহার করে। একদমই সালাউদ্দিন ভাইকে এটা কিরণ আমাকে হটাও সবাই। গত কিছুদিন ধরেই কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন ফুটবল সমর্থকরা। 2003 সালে সাফ জয়ী বাংলাদেশ দলের অধিনায়ক আমিনুল হক জানান, ফিফার নিয়ম মেনেই বাফুফে সভাপতির পদত্যাগ চান তারা। তাই আমি অনুরোধ করবো আপনার কাছে, সময় থাকতে আপনি ফিফার যে নিয়ম রয়েছে সেটা রক্ষা করে স্বেচ্ছায় পদত্যাগ করবেন। মানববন্ধন শেষে বাফুফে ভবনে প্রবেশ করেন আন্দোলনকারীরা। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সাবেক খেলোয়াড়দের একাংশ। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের দাবি। যৌক্তিক সময় আসলে কতদিন তা অন্তর্বর্তী সরকারই নির্ধারণ করবে বলছেন বিএনপি নেতারা। সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি, আরও 5 জনের প্রাণহানি, আশ্রয় কেন্দ্রে জায়গা হচ্ছে না সবার।
ভ্যানে মরদেহের স্তূপের ভাইরাল ভিডিওটি আশুলিয়ার, নিখোঁজদের স্বজনেরা যেন বাকরুদ্ধ। এই ছিল এখনকার মতন, আমি তারান্নুম জ্যোতি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।